হুম। শোনো, এই যে আমরা আজকে ইনসিলিকো ভ্যাকসিন ডিজাইন করবো। এখন ইনসিলিকো ভ্যাকসিন ডিজাইনের স্লাইড বানাতে চাইছিলাম, স্লাইড আমি বানানোর মতো আসলে সময় পাইনি। তোমাদের সিনিয়রদের কয়েকজন সিনিয়রের আছে, থিসিস ডিফেন্স আছে বৃহস্পতিবারে, ওদের নিয়ে খুব ব্যস্ত অবস্থা গেছে আর কি। আম, এখন হচ্ছে সো এই লেকচারটাকে তোমরা হিসেবে দেখো আর কি, হ্যাঁ। ওই তো, ওইটা হিসাবে আর কি, রেকর্ডেড লেকচার হিসাবে দেখো। আহ, আচ্ছা, এর মধ্যে হচ্ছে তোমরা ওই যদি বাক্সে উইক 8 টা দেখো, উইক 8 এর লেকচার নোটে দেখবা যে তোমার বাক্স উইক 8 লেকচার নোট, ওইখানে দেখবে যে কম্পিউটার এইডেড ভ্যাকসিন ডিজাইন নামে একটা বই আছে। এই বইটা একটু পুরান বই, 2013-এর বই, কিন্তু বইটা মোটামুটি ভালো। তো মোটামুটি কম্পিউটার এইডেড ভ্যাকসিন ডিজাইনে আসলে কি করে, কোন কোন ডেটাবেস ইউজ করে, মোটামুটি ভালো একটা সামারাইজ করা আছে। তো এই বইটা তোমরা কালেকশনে রাখতে পারো আর কি, হ্যাঁ। আর এই বাদে হচ্ছে ওই লেকচার নোটেরই সবার লাস্টের কি জানি বলে ইউনিটে দেখবে যে ইনসিলিকো টুলস ফর ডিজাইনিং ইপিটোপ বেসড ভ্যাকসিনে আমি একটা হচ্ছে রিভিউ আর্টিকেল আপলোড করছি আর কি। হুম। তো এই রিভিউ আর্টিকেলটা ওখান থেকে আজকে মেনলি আলোচনা করব আর কি। এটা একটা ভালো রিভিউ আর্টিকেল, এটা 2017-এর, কিন্তু এটা একটা ভালো রিভিউ আর্টিকেল। তো এটা তোমরা একটু পড়ো, লস হবে না, হ্যাঁ। মোটামুটি একটা আইডিয়া হবে যে যে ইনসিলিকো যে টুলস, এই টুলস বলতে আসলে আমরা কি বুঝি, বা এই টুলস গুলোর দিকে আমরা কি করি, এই রিভিউ আর্টিকেল আর কি, হ্যাঁ। তো রিভিউ আর্টিকেলে আসলে যেটা করে সেটা তো তোমরা জানো যে মোটামুটি ওই রিলেটেড যত মানে পাবলিকেশন থাকে, লেটেস্ট পাবলিকেশন গুলো থাকে, সেই সবগুলোকে হচ্ছে তারা কম্পাইল করে। ঠিক কম্পাইল করে মানে কি, ধরো ধরো এরকম লেটেস্ট হচ্ছে, ধরো গত ধরো লাস্ট 5 ইয়ার্সে নতুন 5টা ধরো টেকনোলজি এরকম ইনভেন্ট হয়েছে, ইনসিলিকো টেকনোলজি, যেগুলা হচ্ছে এগুলা নিয়ে অরিজিনাল আর্টিকেল পাবলিশ হয়েছে। রিভিউয়ারের কাজ করে কি, তারা হচ্ছে এগুলা নিয়ে আলোচনা করে যে এই টেকনোলজি গুলার, পুরান টেকনোলজির সাথে এই টেকনোলজি গুলোর সুবিধা কি, বেনিফিট কি, কি অ্যাডেড বেনিফিট এগুলা দেয়, এবং এই টুলগুলো ইউজ করে অন্যান্য যে সায়েন্টিস্টরা যে কোনো কাজ করছে কিনা, কোনো ডিজাইন ভ্যাকসিন ডিজাইন করছে কিনা, কিভাবে করছে, মানে সহজ কথা সামারাইজ করে আর কি। তো সেই হিসেবে কোনো কিছু জানার জন্য রিভিউ আর্টিকেল পড়া একটা ভালো জিনিস। স্যার, রিভিউ আর্টিকেল পাবলিশ হওয়ার চান্স কতটুকু? হাই, খুবই হাই। রিভিউ আর্টিকেল, যেমন এইটা রিভিউ আর্টিকেল, কিন্তু এই অক্সফোর্ডের জার্নাল, এটা ভালো জার্নাল, খারাপ না। অক্সফোর্ড পাবলিশারের মানে অক্সফোর্ড ইউনিভার্সিটি পাবলিশারের জার্নাল এটা। রিভিউ পাবলিশ হয়, শোনো এখন পাবলিশড আর্টিকেল, মানুষ বেসিক্যালি দুইটা জিনিসকে রেফার করে, একটা হচ্ছে অরিজিনাল আর্টিকেল, আর একটা হচ্ছে রিভিউ আর্টিকেল। অরিজিনাল আর্টিকেল হচ্ছে তুমি নিজে যেটা যেটা জেনারেট করবা, এক্সপেরিমেন্ট করে বা যাই হোক, যে জেনারেট করে যেটা তুমি পাবলিশ করবে সেটা হচ্ছে অরিজিনাল আর্টিকেল আর কি। আর রিভিউ আর্টিকেল হচ্ছে অন্যান্য অরিজিনাল আর্টিকেলের উপর বেস করে একটা সামারাইজড যে আর্টিকেল তুমি লিখলা সেটা। দুইটাই হচ্ছে সমান তালে পাবলিশ হয়। রিভিউ আর্টিকেল ও অরিজিনাল আর্টিকেল, রিভিউ আর্টিকেল দুইটাই হচ্ছে সমান তালে। কারণ ধরো এখন যে যেমন প্রতিটা, ধরো যে কোনো একটা জার্নাল, যে কোনো একটা জার্নালে তোমার হচ্ছে তারা কিছু রিভিউ ছাপায়। ধরো জার্নাল তো এরকম এই নিউজ পেপারের মতো, কিছু জার্নাল আছে 15 দিন পর পর একটা করে তাদের কি বের হয়, কপি বের হয়। কিছু জার্নাল আছে 1 মাস পর পর, কিছু আছে 2 মাস, হ্যাঁ। তো প্রতিটা ওদের এটাকে ইয়া বলে, আচ্ছা ভুলে গেছি কি বলে, হ্যাঁ। ধরো প্রতিটা এদের ইয়াতে কিছু রিভিউ থাকে, কিছু অরিজিনাল আর্টিকেল থাকে। একটা জার্নালে বেশ কিছু জিনিস থাকে, তোমার কিছু থাকে হচ্ছে এডিটোরিয়াল। এডিটোরিয়াল হচ্ছে ওগুলো বেসিক্যালি প্রফেসররা লেখে আর কি, বিগ প্রফেসর, সিনিয়র প্রফেসররা। তারপরে থাকে হচ্ছে শর্ট কমিউনিকেশন। শর্ট কমিউনিকেশন হচ্ছে ধরো তুমি একটা কাজ করছো, এটা দিয়ে পরিপূর্ণ একটা পেপার লেখা সম্ভব না, কিন্তু ছোটখাটো কিছু একটা লেখা সম্ভব, এগুলো শর্ট কমিউনিকেশন করে, শর্ট কমিউনিকেশন থাকে। তারপর থেকে কিছু রিভিউ আর্টিকেল, তারপর থেকে অরিজিনাল আর্টিকেল। সো দুইটাই ছাপানো সম্ভব। আবার এখন হচ্ছে কিছু জার্নাল পেপার মানে জার্নাল বেরিয়েছে, এরা শুধুমাত্র রিভিউ ছাপায়, মানে এরা শুধুমাত্র রিভিউ আর্টিকেলই ছাপায়, অরিজিনাল আর্টিকেল ছাপায় না। খুব ভালো ভালো জার্নাল আছে। নেচার বায়োটেকনোলজি রিভিউ নামে একটা জার্নাল আছে, অবশ্য অতি ভালো জার্নাল আর কি। 30+ ওইটার তোমার ইয়া আছে বলে।
ইম্প্যাক্ট ফ্যাক্টর। সো ভালো রিভিউ লিখতে পারলে সেটা পাবলিশ করা না এমন কঠিন কোনো কাজ না। রিভিউ আর্টিকেল পাবলিশ করা অরিজিনাল আর্টিকেলের থেকে সহজ। অরিজিনাল আর্টিকেল পাবলিশ করা ডিফিকাল্ট বিষয়, কিন্তু রিভিউ আর্টিকেল লেখা অরিজিনাল আর্টিকেল লেখার থেকে কঠিন। জি স্যার, কারণ অনেক ইনফরমেশন গ্যাদার করা যাবে। এক্স্যাক্টলি। রিভিউ আর্টিকেল ধরো অরিজিনাল আর্টিকেল তুমি নিজে কাজ করছো, তোমার নিজের জেনারেট করা ডাটা, ইজি টু প্রেজেন্ট। রিভিউয়ের জন্য অসংখ্য পেপার পড়তে হয়, এই পেপার খোঁজাও একটা কিন্তু এত সহজ কাজ না। কারণ আমরা জি যখন স্যার, একটা টপিকের মধ্যে অনেক পেপার আছে। এক্স্যাক্টলি পেপার খোঁজার সময় যেটা অ্যাকচুয়ালি করতে হয়, ধরো তুমি পাবমেড থেকে পেপার খুঁজতেছো, তুমি কোন ধরনের কিওয়ার্ড ইউজ করবা এটা কিন্তু ইম্পর্টেন্ট। কিওয়ার্ড মানে ওই যে পাবমেডে তুমি লেখো না যে যেটা এইটা টাইপ করো, তো টাইপ করে সার্চ করো, জি স্যার। এই কিওয়ার্ড গুলো ইউজ করা ইম্পর্টেন্ট। এবং কিওয়ার্ড ইউজ করার কিন্তু কিন্তু কিছু নিয়ম আছে, যেমন ধরো সে ফর এক্সাম্পল তুমি কোভিড-19 আর ডায়াবেটিস এটা পেপার খুঁজতেছো, তুমি চাচ্ছ যে ডায়াবেটিস পেশেন্টদের কোভিড-19 দিয়ে ইনফেকশন হলে কি অবস্থা হয়। অ্যান্ড পাবমেটে তুমি সার্চ দিলা কোভিড-19, শুধু কোভিড-19 সার্চ দিলে কোভিড-19 আলা সব পেপার আসবে। কোভিড-19 প্লাস ডায়াবেটিস লেখো, অথবা কোভিড-19 অ্যান্ড, প্লাস অথবা অ্যান্ড, মাঝখানে একটা শব্দ যোগ করে দাও, আইদার প্লাস নাহলে অ্যান্ড, মানে PLUS না কিন্তু প্লাস সাইনটা, অথবা তুমি জাস্ট অ্যান্ড দিয়ে দাও, ধরো কোভিড-19 অ্যান্ড ডায়াবেটিস। তখন তোমার শুধুমাত্র সেই পেপারগুলোই আসবে যেই পেপারে এই দুইটা জিনিসই আছে, কোভিড-19 এবং ডায়াবেটিস আসে। তো এই যে এই ওয়ার্ডগুলা যে অ্যান্ড, অর, এই ওয়ার্ডগুলা সার্চে হচ্ছে ইউজ করতে হয়। তখন হচ্ছে তুমি ন্যারো ডাউন করে ফেলতে পারবা তোমার সার্চকে। এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে আমি সায়েন্টিফিক লিটারেচার যখন সার্চ করতেছি আমি ন্যারো ডাউন কিভাবে করবো। ন্যারো ডাউন করার ফার্স্ট কি বলা যায়, ফার্স্ট জিনিস হচ্ছে তোমাকে প্রপার কিওয়ার্ড ইউজ ইউজ করতে হবে, এবং এই যে অ্যান্ড অর এই শব্দগুলো ইউজ করতে হবে আর কি, তাহলে ন্যারো ডাউন করতে পারবে। জি স্যার। ওকে, যাই হোক আমরা একটু রিভিউ নিয়ে কথা বলি। এটা একটা ভালো রিভিউ, 2017, খুব পুরাতনও না একদম লেটেস্টও না, বাট খারাপ না। এই জিনিস নিয়ে আমি নেটে সার্চ দিয়ে গিয়ে দেখলাম যে খুব সলিড জিনিস পাওয়া যায় না, যে একদম চমৎকার রেডি করা জিনিস এই ইনসিলিকো ভ্যাকসিন ডিজাইনের উপর তোমরা ঠিক পাবা না আর কি। আলাদা আলাদা আর্টিকেল পাবা যেগুলো হচ্ছে যারা একটা হয়তো বা তোমার কোনো একটা ধরো প্যাথোজেনের জন্য একটা একটা ইপিটোপ বেসড ভ্যাকসিন ডিজাইন করছে, এরকম তোমরা আলাদা আলাদা পাবা। সো ওগুলা চেক করতে পারো, বাট ফার্স্ট আই সাজেস্ট এই রিভিউটা পড়ো। এটা ছোট রিভিউ, খুব একটা বড় না, অল্প কয়েক পেজের রিভিউ আর কি। তোমার 10 পেজের রিভিউ, 9 পেজের রিভিউ, তার মধ্যে হচ্ছে মানে ফিগারই আছে 4 পেজ। তো এটা পড়লে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হবে। তা আমি একটু ধরাই দিই আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা ভ্যাকসিন ডিজাইনিং এ অনেক সময় বলি ভ্যাকসিনে কিছু, ধরো আমরা জানি যে বিভিন্ন টাইপের ভ্যাকসিন আছে, যেমন হোলসেল ভ্যাকসিন আছে, তারপর আমরা অনেক সময় শুনি এন্টিজেন ভ্যাকসিন, এন্টিজেন বেসড ভ্যাকসিন, তারপর অনেক সময় শুনি হচ্ছে ইপিটোপ বেসড ভ্যাকসিন। হোলসেল ভ্যাকসিন কি? হোলসেলে হচ্ছে যতগুলো অ্যান্টিজেন থাকে, মানে হোলসেল হচ্ছে পুরাটা আর কি, পুরা সেলটাই। এখন একটা ধরো, ধরো একটা পুরা সেল মানে কি, ধরো একটা ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়াতে তো অসংখ্য জিন আছে, অসংখ্য প্রোটিন আছে। এই সব প্রোটিন তো এন্টিজেনিক প্রোটিন না, সব প্রোটিন তো মানে ইমিউনোজেনিক প্রোটিন না, রাইট? কি মনে হয় তোমাদের, একটা ধরো ব্যাকটেরিয়াতে যতগুলো প্রোটিন থাকে সবই মানে প্রোটিন বা তার বডি কম্পোনেন্ট সবই কি আসলে তোমার ইমিউনোজেনিক? কখনো কি সবগুলো না স্যার। ইমিউনোজেনিক হয়? অবশ্যই না, রাইট? সো হোলসেল ভ্যাকসিনে সব থাকে। হ্যাঁ, ওই যে ইমিউনোজেনিক যে অ্যান্টিজেন, ইমিউনোজেনিক অ্যান্টিজেন থাকে, নন ইমিউনোজেনিক এভরিথিং। হোলসেল ভ্যাকসিন তো এটা। হোলসেল ভ্যাকসিনে আসলে প্রেডিকশন করার কিছু নেই, পুরো হোলসেল দিয়ে দেবো ভ্যাকসিন হিসেবে কাজ করবে, এখানে আমাদের প্রেডিকশন করার কিছু নেই। অ্যাটেনিয়েটেড একটা হোলসেল হইলেই হলো। হ্যাঁ, লাইভ হইলে লাইভ, ডেড হইলে ডেড, ঠিক আছে? মানে হোলসেল ভ্যাকসিন তো লাইভ হতে পারে আবার ডেড হতে পারে। হোলসেলে আমাদের প্রেডিকশন করার কিছু নেই, উই আর ইউজিং দ্য হোল কম্পোনেন্ট। ওকে, এখন এরপরে আসে যে ধরো এন্টিজেন বেসড ভ্যাকসিন ডিজাইন। এন্টিজেন বেসড ভ্যাকসিন ডিজাইনে যে কাজটা করা হয়, ওকে আমরা হচ্ছে আমি পুরা হোলসেল কম্পোনেন্ট ইউজ করব না, আমি শুধুমাত্র সেই এন্টিজেন গুলাকে ইউজ করব যে হচ্ছে ইমিউনোজেনিক, মানে ইমিউনিটি ইনডিউস করতে পারে।
সো এখানে কিন্তু একটা প্রেডিকশনের ব্যাপার চলে আসে। ধরো এই ফিগারটা দেখো, আচ্ছা এই ফিগারটা হচ্ছে ওই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ভ্যাকসিন ডেভেলপ মানে এক্সাম্পল হিসেবে দেখায় এটা মানে এই ফিগারটা করা হয়েছে, কি দেখাচ্ছে সেটা বলতেছে। সো ফর এক্সাম্পল মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে তুমি হচ্ছে হোল অর্গানিজম বেসড ভ্যাকসিন যদি ডিজাইন করো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে মোটামুটি 4,000 প্রোটিন আছে আর কি, 4,000 প্রোটিন, 4,000 জিন আছে, হ্যাঁ, এবং আদার অনেক আরো বায়োম্যাটেরিয়াল তো আছে, কারণ হোলসেল ভ্যাকসিনে পুরোটা ইউজ করা হবে। এখন ধরো তুমি হচ্ছে অ্যান্টিজেন বেসড ভ্যাকসিন ডিজাইন করতে চাচ্ছ এটার জন্য। হুম, তাহলে এইখানে কিন্তু একটা প্রেডিকশনের ব্যাপার চলে আসে, যে টোটাল 4,000 প্রোটিন আছে এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে। এখন এখান থেকে তাহলে তোমাকে প্রেডিকশন করতে হবে যে 4,000-এর মধ্যে কোন অ্যান্টিজেন গুলা হচ্ছে তোমার ওই ইমিউনোজেনিক আর কি, ইমিউন রেসপন্স দিতে পারবে, ঠিক আছে। আর অ্যান্টিজেন বেসড ভ্যাকসিন মানে আমরা শুধু অ্যান্টিজেন ইউজ করবো, মানে অ্যান্টিজেন বেসড ভ্যাকসিন কিন্তু একটা সাবইউনিট ভ্যাকসিন, রাইট? সাবইউনিট ভ্যাকসিন মানেই হচ্ছে যখন আমরা পুরো অর্গানিজমটা ইউজ করবো না, জাস্ট একটা অংশ ইউজ করবো, হ্যাঁ। তো অ্যান্টিজেন বেসড ভ্যাকসিন মানে সাবইউনিট ভ্যাকসিন, এবং অ্যান্টিজেন বেসড ভ্যাকসিনে আমরা হচ্ছে ওই অ্যান্টিজেন গুলাকে ইউজ করবো যারা হচ্ছে তোমার ভ্যাকসিনটা কি করতে পারে, মানে ইমিউনিটি ইনডিউস করতে পারে, ঠিক আছে। তো এখানে একটা প্রেডিকশনের ব্যাপার আছে। তাহলে এই প্রেডিকশনটা আমরা কিভাবে করবো? যে 4,000 প্রোটিন আছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে, কিভাবে আমরা প্রেডিকশন করবো? এখানে একটা প্রেডিকশনের ব্যাপার আছে। এখানে আমরা কম্পিউটারের হেল্প নিতে পারি, ঠিক আছে। তো কি ধরনের টুলস আছে, হেল্প বলতে আসলে কি বোঝাচ্ছি একটু পরে আসতেছি। আচ্ছা, এরপর আসে হচ্ছে আরো ফার্দার ইয়া করা যায়, যে আরো ন্যারো ডাউন করা যায়, যে আমরা ইপিটোপ বেসড ভ্যাকসিন ডিজাইন করব। ইপিটোপ বেসড ভ্যাকসিন কি হবে? আচ্ছা ইপিটোপ কি এটা তো তোমরা জানো, রাইট? আচ্ছা ইপিটোপ কি দেখি, কেউ একজন বলো তো ইপিটোপ বলতে কি বোঝো? এই ইপিটোপ কি জানো না? ইপিটোপ, ইপিআইটিওপি। আচ্ছা ইপিটোপ বলতে আমরা আসলে কি বুঝি? ইপিটোপ কি? এটা অ্যান্টিজেনের একটা পার্ট, ঠিক আছে, তো বলে দিলাম। যেটা স্যার স্যার হুম, অ্যান্টিজেনের যেই পার্টটাতে মানে অ্যান্টিবডি বাইন্ড করে ওইটাই হচ্ছে এপিটো। ইয়া, ওকে, ঠিক আছে। হুম, আরো কিছু অ্যাড করতে পারবা? শুধু কি অ্যান্টিবডি বাইন্ড করে সেটাই? ডেফিনেটলি অ্যান্টিবডি যে জায়গায় বাইন্ড করে ওইটাই পিটপ, এটাকে আমরা অবশ্যই পিটপ বলি। ইওর অ্যান্সার ইজ কারেক্ট। মানে আর কিছু অ্যাড করা যায় নাকি এটার সাথে, মানে তোমার অ্যান্সারটার সাথে? স্যার ভ্যাকসিনও বাইন্ড করবে। আচ্ছা ভ্যাকসিন কিন্তু অ্যান্টিবডিটা না, ভ্যাকসিন কিন্তু অ্যান্টিজেনটাকে আমরা ভ্যাকসিন বলি, রাইট? জি স্যার। ভ্যাকসিন কিন্তু অ্যান্টিবডি না, ভ্যাকসিন হচ্ছে অ্যান্টিজেনটা। আচ্ছা ইপিটপ হচ্ছে, হ্যাঁ তোমার অ্যান্সার ঠিক, যে অ্যান্টিবডি যেখানে বাইন্ড করে অ্যান্টিজেনের। ধরো একটা অ্যান্টিজেন তো একটা, ধরো একটা প্রোটিন, হ্যাঁ, অ্যান্টিবডি গিয়ে পুরো অংশটা বাইন্ড করে না, যে অংশটা বাইন্ড করে সেটাকেই বলা হয় ইপিটপ। আবার ধরো এই অ্যান্টিজেন, এই যে আমরা যে ইমিউন রেসপন্সের কথা বলি, অ্যান্টিজেন গেলে, হ্যাঁ, শুরুতেই তো অ্যান্টিবডি বাইন্ড করে না। ধরো বি সেল অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে না। ধরো ওই যে তোমাদের যদি যে ইমিউন রেসপন্স মনে সারফেস থাকে, রিসেপ্টর। হ্যাঁ কি? স্যার বি সেলের সারফেস রিসেপ্টর দিয়ে তো বাইন্ড করে। হ্যাঁ, বি সেলের সারফেস রিসেপ্টর দিয়ে বাইন্ড করে, রাইট। সো হচ্ছে তোমার ওই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং যে সেলগুলো আছে তারাও অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে না, এপিসি যেগুলোকে বলি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। হ্যাঁ, ওরাও তো হচ্ছে কি, ধরো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোও কি, তারাও তো হচ্ছে অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করে, কিন্তু পুরো অ্যান্টিজেন সাথে তো বাইন্ড করে না, অ্যান্টিজেনের একটা পার্টের সাথে বাইন্ড করে, ওই পার্টটাই হচ্ছে ইপিটোপ। অ্যান্টিবডি যেমন পুরো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে না, শুধু একটা অংশের সাথে, একটা পার্টের সাথে বাইন্ড করে অ্যান্টিজেন, ওইটা ইপিটোপ। সিমিলারলি আর কি, অ্যান্টিজেনের যে অংশটা ধরো এই যে এপিসির সাথে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সাথে বাইন্ড করতেছে বা বি সেলের সাথে বাইন্ড করতেছে, ওইটাকেই বলা হচ্ছে এপিটোপ আর কি। তার মানে এপিটোপ ইজ এ পার্ট অফ দ্য অ্যান্টিজেন। ওকে, তো এখন হচ্ছে এপিটোপ বেসড ভ্যাকসিন ডিজাইনিং এর চেষ্টা অনেকেই করতেছে। মানে পুরো অ্যান্টিজেনের আমার দরকার নেই, কারণ পুরো অ্যান্টিজেন তো আসলে পুরো অ্যান্টিজেন, দ্য হোল অ্যান্টিজেন ইজ নট ইনভলভড ইন ইনডিউসিং দ্য ইমিউনিটি, সো we actually don't need the whole antigen. If we can predict the ইপিটোপ, আমরা যদি সেই ইপিটোপটা বের করতে পারি যেটা হচ্ছে আমার ধরো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা বি সেলের সাথে বাইন্ড করবে, তাহলেও হচ্ছে কি, তাহলে হচ্ছে আমরা ওইটাকে একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট হিসেবে অ্যাটলিস্ট ট্রাই করতে পারবো। সো তাহলে এই ইপিটোপের উপর বেস করে যে ভ্যাকসিনটা, সেটাকে বলা হয় ইপিটোপ বেসড ভ্যাকসিন।
এখন ইপিটোপ বেসড ভ্যাকসিন ডিজাইন করতে গেলে তাহলে আমাদের কি আসে, কি করতে হবে? তাহলে আমাদের হচ্ছে সেই ইপিটোপটা আইডেন্টিফাই করতে হবে, প্রেডিক্ট করতে হবে। সেই ইপিটোপটা আমরা কি হবে প্রেডিক্ট করবো আর কি। সো ফাইনালি হচ্ছে এই এই ইনসিলিকো টুলস আছে, ইনসিলিকো যে বিভিন্ন টুলস আছে, টুলস গুলো দিয়ে আমরা হচ্ছে এই এন্টিজেন প্রেডিক্ট করতে পারি, আবার ইপিটোপ প্রেডিক্ট করতে পারি। ঠিক আছে, ফাইনালি ধরো তুমি ইপিটোপ, ধরো তুমি এন্টিজেন বেসড ভ্যাকসিন বানাও বা ইপিটোপ, এখানে আসলে এইভাবে দেখাইছে কেন, কারণ যত এগুলো তো ন্যারো ডাউন হচ্ছে, প্রথমে হোল অর্গানিজম ছিল, শুধু এন্টিজেন গুলো তুমি প্রেডিক্ট করছো, তারপর শুধু এপিটোপ প্রেডিক্ট করছো, এই জন্য কি উল্টা ত্রিভুজের মতো হয়েছে, যে কমতেছে সংখ্যা। যাই হোক, এখন ধরো তুমি এন্টিজেন বেসড ভ্যাকসিন ডিজাইন করো বা এপিটোপ বেসড ভ্যাকসিন ডিজাইন করো, প্রেডিকশন করার পর সে ধরো তুমি এপিটোপ বেসড ভ্যাকসিন ডিজাইন করতে চাচ্ছ, তুমি ইপিটোপটা প্রেডিক্ট করার পর ফাইনালি হচ্ছে এক্সপেরিমেন্টে যেতেই হবে আর কি। এক্সপেরিমেন্টের কোনো তোমার ইয়া নাই আর কি, তোমার হচ্ছে কি বলে অল্টারনেট নেই। এই জন্যই কিন্তু যদি ধরো এই যে তোমার কি ভ্যাকসিন, সে ধরো যে মডার্নার যে এমআরএনএ বেসড ভ্যাকসিন, বা তারপর হচ্ছে তোমার ধরো ইয়ার যে ভ্যাকসিন গুলা, এই যে অক্সফোর্ড যে ভাইরাল ভেক্টর বেসড, রাশিয়ান ভ্যাকসিনে কিন্তু ভাইরাল ভেক্টর বেসই আর কি, হ্যাঁ। চায়নারটাও ভাইরাল ভেক্টর বেসড। তো প্রথমে তারা এই যে কি করছে, প্রথমে কিন্তু তারা ওই যে প্রেডিকশন করে, ইপিটোপ প্রেডিকশন করে ফাইনালি কিন্তু তারা এক্সপেরিমেন্টেই গেছে। এক্সপেরিমেন্টের ধাপ থাকে, আবার ধরো তুমি হচ্ছে ইপিটোপ প্রেডিক্ট করছো, তো প্রথম ধাপে যেটা করতে হয় হচ্ছে তোমার সবার প্রথমে সেল কালচার ইউজ করা হয় আর কি, হ্যাঁ, ম্যামালিয়ান সেল কালচার ইউজ করে সেইখানে হচ্ছে টেস্ট করে দেখে যে কোনো সেল কিরকম রেসপন্স দিচ্ছে। আবার সেল সবসময় রেসপন্স দিতেও চায় না, ইনভিট্রো কালচার তো, এই জন্য বেস্ট হচ্ছে এনিমেল ইউজ করা আর কি। ধরো তুমি মাউস ইউজ করলা, লোয়ার অর্ডার এনিমেল, সো মাউস ইউজ করে মাউসে দিয়ে দেখলাম মাউসের মধ্যে ইমিউনিটি ইন্ডিউস হচ্ছে কিনা। যে মাউসের মধ্যে যদি ইমিউনিটি ইন্ডিউস হয় এবং এই যদি সেফ হয়, যে মাউসের কোনো অর্গানিক কোনো রকম ক্ষতি করতেছে না, দেন হচ্ছে হিউম্যান ট্রায়ালে যায় আর কি, হ্যাঁ। সো ইনসিলিকো টুলস এর কাজ হচ্ছে এই পর্যন্ত, প্রেডিক্ট করা, এন্টিজেন বেসড হলে এন্টিজেন প্রেডিক্ট করা, আর ইপিটোপ বেসড হলে ইপিটোপ প্রেডিক্ট করা। হুম, আচ্ছা, এখন সেইখানে যাব নাকি? আচ্ছা, ওকে, আচ্ছা একটু বলি তারপরে এখন আসলে আবার বলবো। এখন ধরো ইপিটোপ যখন আমরা প্রেডিক্ট করি, তখন কোন কোন ইপিটোপ আমরা প্রেডিক্ট করব? যখন একটা ইমিউন রেসপন্সের কথা চিন্তা করি, ইমিউন রেসপন্স কি হয়, ধরো হিউমোরাল আছে, আবার হচ্ছে টি সেল মেডিয়েটেড ইমিউনিটি কিন্তু আছে। হুম, হিউমোরালে কি হয়, হিউমোরাল ইমিউনিটি বলতে আমরা যেটা বুঝি যে বি সেল হচ্ছে তোমার এই এন্টিজেনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে বি সেল থেকে মেমোরি সেল তৈরি হবে আর কি, হ্যাঁ, মেমোরি সেল তৈরি হবে, তারপর হচ্ছে মানে বি সেলের সাথে বাইন্ড করবে, তারপর সেখান থেকে হচ্ছে মেমোরি সেল তৈরি হবে আর কি। ওকে, দ্য সেম টাইম হচ্ছে কিছু যে প্লাজমা সেলও তৈরি হবে, যে যারা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে। বি সেলই কিন্তু প্লাজমা সেল আর মেমোরি সেলে হয়। মানে কিছু বি সেল হচ্ছে প্লাজমা সেলে পরিণত হয়, যারা হচ্ছে তোমার অ্যান্টিবডি তৈরি করতে থাকে, আর কিছু বি সেল মেমোরি সেলে তৈরি হয়, মানে মেমোরি সেলে পরিণত হয়। যাই হোক, এটা হচ্ছে হিউমোরাল। আর টি সেল মেডিয়েটর তো হচ্ছে ওই যে আফটার দ্য অ্যান্টিজেন গেট প্রেজেন্টেড বাই দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, টি সেল হচ্ছে এসে হচ্ছে বাইন্ড করে, টি সেল বাইন্ড করে আইদার CD4 নাইলে CD8, এই দুইটা রিসেপ্টর দিয়ে আর কি, হ্যাঁ, অ্যান্টিজেন প্রেজেন্টেড অ্যান্টিজেনের সাথে। তো এখন ধরো তুমি হচ্ছে টি সেল, এখন হচ্ছে ধরো এখন ব্যাপারটা হচ্ছে তুমি কোন এপিটোপ, ধরো তুমি এপিটোপ বেসড, এই রিভিউতে বেসিক্যালি এপিটোপ বেসড ভ্যাকসিনের ডেটাবেস গুলো নিয়ে কথা বলা হয়েছে আর কি, হ্যাঁ। যে ধরো তুমি হচ্ছে ওই হিউমোরাল ইমিউনিটি ইন্ডিউস করে এমন হচ্ছে এপিটোপ হচ্ছে ইয়া করতে চাচ্ছ, প্রেডিক্ট করতে চাচ্ছ, তো তখন তোমার কোন এপিটোপ গুলা প্রেডিক্ট করতে হবে, যে এপিটোপটা হচ্ছে বি সেলের সাথে বাইন্ড করতে পারে, রাইট? এখন ধরো তাহলে বি সেল বেসড মানে তুমি যদি হিউমারাল ইমিউনিটি ইন্ডিউস করে এরকম ভ্যাকসিন ডেভেলপ করতে চাইলে সেই এপিটোপ গুলো প্রেডিক্ট করতে হবে যেটা বি সেলের সাথে বাইন্ড করে আর কি। এখন ধরো তুমি ইয়া চাচ্ছ যে তোমার ওই এপিটোপ বেসড ভ্যাকসিনটা টি সেল বেসড ইমিউনিটিও দিবে, তাহলে তো হচ্ছে তোমার কি করতে হবে, সেই এপিটোপ গুলো প্রেডিক্ট করতে হবে যারা হচ্ছে তোমার টি সেলের সাথে বাইন্ড করে।
আচ্ছা, টিসিএল একটু পরে আসি। বেসিক্যালি টিসিএল এর সাথে বাইন্ড করার বদলে এখন বেশি ফেমাস হচ্ছে এমএসসি দিয়ে যারা প্রেজেন্টেড। আচ্ছা, এটা পরে আসতেছি। হ্যাঁ, আগে বিসিএল নিয়ে কথা বলি। ওকে, এই যে ধরো এখানে দেখতেছো না, ইনসিলিকো টুলস ফর হিউমারাল ইমিউনিটি। বেসিক্যালি এখানে সেই টুলস গুলোর কথা বলা হয়েছে যেগুলা দিয়ে হচ্ছে ওই বি সেল ইপিটোপ, মানে এটাকে সংক্ষেপে মানুষ বি সেল ইপিটোপও বলে। হ্যাঁ, বি সেল ইপিটোপ মানে আসলে বি সেলের ইপিটোপ না, এন্টিজেনের ইপিটোপটা যেটা বি সেলের সাথে বাইন্ড করে আর কি। হ্যাঁ, তো এই প্যারাতে ইনসিলিকো টুলস ফর হিউম্যান ইমিউনিটিতে সেই ডেটাবেস গুলো নিয়ে কথা বলা হয়েছে যেগুলাতে হচ্ছে তোমার ওই বি সেল বেসড ইপিটোপ গুলাকে প্রেডিক্ট করা যায় আর কি। হ্যাঁ, তার আগে একটু দেখি যে কি কি ধরনের রিপোজিটরি আছে। রিপোজিটরি মানে হচ্ছে ডেটাবেস, ডেটাবেস মানে রিপোজিটরি আর কি। হ্যাঁ, যেমন ধরো পাবমেট, পাবমেট কিন্তু একটা রিপোজিটরি। পাবমেটে হচ্ছে তোমার এই যে আর্টিকেল ইয়া করা হয়, এটা একটা রিপোজিটরি। এনআইএইচ এর যে তোমার পাবমেট তো অরিজিনালি কি জানি ন্যাশনাল লাইব্রেরি, তো ডেটাবেস ওদের কিন্তু অনেকগুলো ডাটাবেস আছে। আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি পাবমেটের ভিতরেই আছে। তোমার জিনের ডাটাবেস আছে যেখানে জিনের ইনফরমেশন থাকে, প্রোটিনের ডেটাবেস আছে, জিনের আছে, প্রোটিনের আছে, মেসেঞ্জার আরএনএ আছে, সিডিএনএর আছে, হোল জিনোমের আছে, জিনোমের ডাটাবেস আছে, জিনের ডাটাবেস আছে। ওকে, এগুলা এগুলা এই ডেটাবেসকে এগুলাকে বলা হয় রিপোজিটরি আর কি। হ্যাঁ, যেখানে ডেটা থাকে আর কি। তো কি কি ধরনের রিপোজিটরি আছে? আচ্ছা ভাই, ধরে একটা শব্দ বলতে ভুলে গেছি, এই এই সায়েন্সটার একটা নাম আছে, ইমিউনো ইনফরমেটিক্স। এই যে এটা তো আসলে বায়োইনফরমেটিক্স, ইটস এ পার্ট অফ বায়োইনফরমেটিক্স, রাইট? আমরা হচ্ছে কম্পিউটার ইউজ করে হচ্ছে যে অ্যান্টিজেন ইপিটোপ প্রেডিক্ট করতেছি। এটাকে মোর স্পেসিফিক্যালি ইমিউন অফ ইনফরমেটিক্স বলে। ইটস এ পার্ট অফ দ্য বায়োইনফরমেটিক্স আর কি। বায়োইনফরমেটিক্স বড়, ইমিউনো ইনফরমেটিক্স মোর ন্যারো আর কি। হ্যাঁ, ইমিউনো ইনফরমেটিক্স নিয়ে অনেকেই কাজ করে গ্লোবালি এখন। আমি এই লাইনের লোক না আর কি, আমি বেসিক্যালি হচ্ছে এই লাইনের লোক আর কি, লাস্টেরটা এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টাল মানুষ। আমার একটু শেখা দরকার আসলে। যাই হোক, আচ্ছা, তো আমরা দেখি এই ইমিউনো ইনফরমেটিক্স এর জন্য বা এই যে প্রেডিকশন টেডিকশন করবো তার জন্য কি কি রিপোজিটরি আছে। অসংখ্য রিপোজিটরি আছে। এই যে টেবিল ওয়ানে মোটামুটি যা যা রিপোজিটরি ওই পর্যন্ত ছিল সবগুলা হচ্ছে তোমার, এই যে এটা টেবিল ওয়ান আর কি, সবগুলা দেওয়া আছে। এটা 2017 পর্যন্ত, হয়তো বা বিগত 3 বছরের নতুন রিপোজিটরিও আসছে। হুম, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই ডিফারেন্ট রিপোজিটরি গুলার না ডিফারেন্ট টাইপের কিছু স্পেশালিটি থাকে আর কি। হ্যাঁ, সবগুলা নিয়ে বলবো না, অল্প কিছু আমি বলবো। তার আগে একটা জিনিস বলে নিই, এই এই ডিপোজিটরি গুলা কিন্তু মানে অনেক সময় ডিপোজিটরি হয় যে দেখা যায় ঠিকভাবে আপডেটেড করা থাকে না আর কি। মানে এই ডিপোজিটরি যারা বানায়, বানানোর পরে ডিপোজিটরি মেনটেন করে, এগুলা খরচের ব্যাপার আছে আর কি। হ্যাঁ, সো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে হয়তো ডিপোজিটরি বানাইছে তারপর সেটা ঠিক মতো মেনটেন করে নেই আর কি। ওকে, তো অনেকগুলো অবসোলেট হয়ে যায়, অনেক বেশি পুরানো হয়ে যায়। তো যখন ধরো তুমি কোনো ডিপোজিটরি ইউজ করবা, যে কোন ডেটাবেসটা ইউজ করবা, তখন এটা একটু আগে দেখে নিতে হয় যে ওকে এই ডেটাবেসটা লাস্ট কত সালে হচ্ছে আপডেট করা হয়েছিল। ওকে, এবং কি পরিমাণ ডেটা তার আছে এটা ওখানে, এটাও থাকে যে কি পরিমাণ ডেটা ওইখানে আছে। যেমন পাবমেটে কতগুলো আর্টিকেল আছে, এটা কিন্তু পাবমেটে ইনফরমেশনটা দেওয়াই আছে যে কতগুলো আর্টিকেল পাবমেটে আছে। তবে এইসব ডিপোজিটরির ক্ষেত্রে একটা ব্যাড লাক বলো বা যাই বলো, ভালো ডিপোজিটরি না বেশিরভাগই হচ্ছে পয়সা দিয়ে ইউজ করতে হয় আর কি। দ্যাটস আনফরচুনেট। তোমরা তো পাবমেটের নাম শুনছো, এমবেস এর নাম শুনছো, ইএমবিএএসি? নাই? আচ্ছা, না শুনলে অসুবিধা নেই। এমবেস হচ্ছে পাবমেটের মতো একটা ডেটাবেস। পাবমেটে যেমন আর্টিকেল আছে, এমবেসেও একটা আর্টিকেল আছে। এমবেস আর এমবেস ডেটাবেসটা পাবমেটের থেকে বড় আর কি। এমবেস হচ্ছে প্রাইভেট ইয়ার এলসিভিআর এর ডেটাবেস, যেটা এত কস্টলি। আমি মাঝখানে একটা ইউজ করতে চাচ্ছিলাম আর কি, মানে আমার কিছু স্টুডেন্ট, দুজন স্টুডেন্ট হচ্ছে একটা সিস্টেমিক রিভিউ লিখতে চাচ্ছিল, আর আমার এমবেস ডেটাবেস হলে ভালো হইতো। ভাই 1 সপ্তাহের জন্য নিতে গেলে $700 চাই। মানে পুরা তো কেনা তো সম্ভবই না, যে সাবস্ক্রিপশন কেনা। তো ভাবলাম যদি 1 সপ্তাহের জন্য নেওয়া যায়, 1 সপ্তাহে $700 চাই, কেমনি সম্ভব করবো? 7 দিন ইউজ করতে দিবে ডেটাবেস, $700। বাদ দিছি, পরে পাবমেট বেস্ট করতেছি। যাই হোক, তো অনেক ভালো ভালো ডেটাবেস একটু মানে পেইড আর কি, এটা একটা প্রবলেম। যাই হোক, ধরো তোমরা যখন মানে আবার এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, যখন তোমরা বাইরে যাবা, ধরো বিদেশে যাবা,
ধরো এরকম তোমরা যদি এইগুলোর উপরে মাস্টার্স বা পিএইচডি করো, তারপর অথবা ধরো তুমি কোনো কোম্পানিতে জব করো, তাদের এগুলো ডেটাবেস কেনা থাকে আর কি। ডেটাবেসের মানে ডেটাবেস তো পুরোটা কেনা যায় না, ডেটাবেসের অ্যাক্সেস কিনতে হয়, তাদের এগুলো কেনা থাকে। বাংলাদেশে থেকে একটু সমস্যা, বিদেশে গেলে প্রবলেম থাকবে না। যাই হোক, হ্যাঁ এরকম অনেক রিপোজিটরি আছে। সো রিপোজিটরি ইউজ করার সময় কিন্তু একটু দেখে নিতে হবে যে রিপোজিটরিটা লাস্ট কত সালে আপডেট করা হয়েছে। ওকে, তারপরে কি পরিমাণ ডেটা ওইখানে আছে এটা একটু চেক করে নিতে হবে। আর হচ্ছে এক এক ডেটাবেসে এক এক ধরনের স্পেশালিটি আছে, তো তোমাকে কিন্তু ডিসাইড করতে হবে তুমি কোন ডেটাবেসটা ইউজ করবে। তো ফর এক্সাম্পল, এন্টিজেন ডিবি নামে একটা ডেটাবেস আছে, এই লিস্টের মধ্যে পাবা এন্টিজেন ডিবি প্রয়োজনে আছে, এই যে এখানে আছে, এই যে এন্টিজেন ডিবি। হ্যাঁ, এই ডেটাবেসটার স্পেশালিটি হচ্ছে তাদের কাছে কোন ইনফরমেশন গুলো আছে। Antigen DB maintains comprehensive information about experimentally validated antigens that includes structural and functional annotation of antigens. মানে অ্যান্টিজেন ডিবিতে ওই অ্যান্টিজেনের ইনফরমেশন আছে, কোন ইনফরমেশনটা অ্যান্টিজেনের স্ট্রাকচারাল এবং ফাংশনাল, মানে কিরকম স্ট্রাকচারের অ্যান্টিজেন কিরকম ফাংশন করে, এই ইনফরমেশনটা এদের এখানে আছে। এবং একটা ভালো জিনিস হচ্ছে এদের সব অ্যান্টিজেনের ডেটাগুলো কিন্তু এক্সপেরিমেন্টালি ভ্যালিডেটেড। ওকে, যে কোন অ্যান্টিজেনের স্ট্রাকচারটা কিরকম হলে তোমার হচ্ছে ওইটার ফাংশন কিরকম হবে, এই ইনফরমেশনটা এরকম আছে এখানে। আমরা আসলে ইউজ করি কিভাবে এই ডাটাবেসটা, ধরো তুমি অ্যান্টিজেন ডিবি ইউজ করবা, আসলে আমরা কিভাবে ইউজ করি এটা, যে ধরো ওইখানে ডেটাবেসে ইনফরমেশন আছে যে স্ট্রাকচার কিরকম হইলে সেটার ফাংশন কিরকম হয়, মানে ধরো স্ট্রাকচার কিরকম হইলে সেটা কি ধরনের ইমিউনিটি ইন্ডিউস করে ওখানে আছে। এখন ধরো তুমি তোমার প্যাথোজেন থেকে এরকম একটা অ্যান্টিজেন আইসোলেট করছো, ঠিক আছে, তো প্যাথোজেন থেকে তুমি ধরো তোমার প্যাথোজেন থেকে অনেকগুলো অ্যান্টিজেন আইসোলেট করছো, ধরো 40টা আইসোলেট করছো বা ধরো 100টাই আইসোলেট করছো, এবং তুমি সেগুলোর স্ট্রাকচারও ধরো জানো। তখন হচ্ছে তুমি এই ডেটাবেস দিয়ে কিন্তু প্রেডিক্ট করতে পারবা যে তোমার ধরো যে তুমি যে 100টা অ্যান্টিজেন আইসোলেট করছো তোমার প্যাথোজেন থেকে, কোন অ্যান্টিজেনটা হচ্ছে ভালো ফাংশন দিবে আর কি, ফাংশন দেখাবে, তুমি কিন্তু এখানে প্রেডিক্ট করতে পারবা, কারণ এদের এখানে অলরেডি আছে। তো বেসিক্যালি করা হয় কি, যে তোমার যে এন্টিজেনটা সেটার স্ট্রাকচারের সাথে ওই ডেটাবেজে যে স্ট্রাকচার আছে তারা সিমিলারিটি দেখবে, যে কতখানি সিমিলারিটি আছে। সো যার সাথে বেশ সিমিলার সেটা তোমাকে দেখাবে যে হ্যাঁ তোমার এন্টিজেনটা ডেটাবেজের এই এন্টিজেনের সাথে বেস্ট স্ট্রাকচার মিলতেছে। সো মোস্ট লাইকলি যে এই তোমারটা এইরকম ফাংশন করবে আর কি, প্রেডিকশন দিতে পারলো আর কি। ঠিক আছে, যত ডেটাবেজ আছে সবগুলা কিন্তু এরকমই, হ্যাঁ সবগুলা কিন্তু হচ্ছে এরকমই, যে হচ্ছে অলরেডি যে ডেটাগুলা থাকে তার উপর বেস করে তারা সিমিলারিটি দেখে। যে এই যে ধরো ধরো তোমাকে আমি একটা আননোন ধরো ভাইরাস দিলাম, হুম, একটা স্যাম্পল দিয়ে তোমার বললাম এটা সিকোয়েন্স করবা, সিকোয়েন্স করার পর বলবা যে এটা কোন সিকোয়েন্স করবে। ধরো তোমাকে আমি একটা আননোন ইয়ে দিছি, একটা স্যাম্পল দিছি, এই স্যাম্পলের মধ্যে হচ্ছে একটা সিকোয়েন্স আছে আর কি। আমি তোমার বললাম এই স্যাম্পল থেকে হচ্ছে সিকোয়েন্স করো, সিকোয়েন্স করে আমরা বলো যে এটা কোন প্যাথোজেন বা কোন অর্গানিজম। তুমি কি করবা, তুমি প্রথমে হচ্ছে ওই স্যাম্পল থেকে হচ্ছে ডিএনএ এক্সট্রাক্ট করবা। ডিএনএ আমরা ইউজুয়ালি ডিএনএ আরএনএ দুইটাই এক্সট্রাক্ট করি আর কি, যখন আমরা জানি না, কারণ আবার ভাইরাস থাকলে আরএনএ ভাইরাস থাকলে তো ডিফারেন্ট কথা। ধরো তুমি হোল নিউক্লিক অ্যাসিড হচ্ছে তুমি এক্সট্রাক্ট করলা, করে তারপর সেখান থেকে হচ্ছে তুমি ডিএনএ সিকোয়েন্সিং করলা। ডিএনএ সিকোয়েন্সিং করেই কি তুমি বলতে পারবা যে এটা কোনটা, কি মনে হয় তোমাদের? মানে ডিএনএ সিকোয়েন্সিং করে কি বলতে পারবা ওইটা হচ্ছে কোন অর্গানিজম, ভাইরাস না ব্যাকটেরিয়া নাকি, নাকি হিউম্যানের ডিএনএ ছিল ওইটা? ক্যান ইউ সে দ্যাট? স্যার বলা মানে বলতে তো পারার কথা। সিকোয়েন্স করে বলে দিবা। ধরো তুমি হচ্ছে স্যাম্পল সিকোয়েন্স করছো, মেশিন তো তোমার খালি একটা লিস্ট ধরাই দিছে, এটিজিসি লিস্ট, ওইখান থেকে কেমন বলবা? চিন্তা করো, সিকোয়েন্স আসলে কি, এটিজিসি তো, এটিজিসি বাদে ওইখানে আর কিছু থাকবে সিকোয়েন্সে? থাকবে তো না। আর মেশিনে তুমি হচ্ছে সিকোয়েন্সার মেশিন আছে, স্যাম্পল ডিএনএ এক্সট্রাক্ট করে মেশিনের মধ্যে দিয়ে দিছো, মেশিন তোমার তার আগে কিছু জিনিস মিশাইতে হবে, যাই হোক জিনিসপত্র মিশায় মেশিনে দিয়ে দিছো, মেশিন তোমার সিকোয়েন্স করে মেশিন তোমার কি দিছে, মেশিন তো এটিজিসি দিছে,
লম্বা একটা লিস্ট ধরা দিয়েছে যেখানে ATGC লেখা আছে। এখান থেকে তো বলতে পারবা না তোমারটা কি। বলতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে স্যার কম্পেয়ার কম্পেয়ার করতে করা হবে। লাগে। জি স্যার compare। এক্স্যাক্টলি। কম্পেয়ার তুমি কার সাথে করবা? নন স্যার একটা সিকোয়েন্সের সাথে। স্যাম্পল ডিএনএ ব্যান্ড দেওয়া থাকে। এই না, এই স্যাম্পল DNA ব্যান্ড দিয়ে আমরা খালি সাইজ দেখি। হুম? ধরো তোমার কাছে, ধরো তুমি সিকোয়েন্সিং করে একটা সিকোয়েন্স পাইছো, আর তুমি বলতে চাচ্ছ যে এটা কি, কিসের সিকোয়েন্স এটা। আমাদেরকে ডেটাবেজের সাথে কম্পেয়ার করতে হবে। যে ধরো এই যে এনসিবিআরই ডেটাবেজ আছে, এনসিবিআই আর কি, হ্যাঁ ওই পাবমেট এনসিবিআরই ডেটাবেজ আছে যেখানে হচ্ছে এরকম জিনের সিকোয়েন্স আছে নোন, জানা যে কোন সিকোয়েন্সটা কার, কোন ব্যাকটেরিয়ার, কোন ভাইরাসের, মানুষের না কিসের, হ্যাঁ এটা দেওয়া আছে ওইখানে। তুমি যে মেশিন থেকে যে সিকোয়েন্স বের করলা না, এই সিকোয়েন্সটা হচ্ছে তোমার ওই সিকোয়েন্সের সাথে কম্পেয়ার করতে হবে। তো এটাও কিন্তু আমরা বায়োইনফরমেটিক্স টুল দিয়ে ইউজ করি। ব্লাস্টিং এর নাম শুনছো না, BLAST? তোমরা তো অনেকেই মনে হয় ওই যে তোমাদের একটা কোর্স আছে না, BT41 না কি জানি, করছো তো মনে হয় না? যাই হোক, না করলো নাই, পরে করবা। ব্লাস্ট, BLAST, ব্লাস্টিং। ব্লাস্টিং মানেই হচ্ছে আমরা হচ্ছে ইয়া করি, কম্পেয়ার করি। নিউক্লিওটাইড ব্লাস্টিং আমরা নিউক্লিওটাইড কম্পেয়ার করি। সো সিকোয়েন্স করলেই কিন্তু আমরা সাথে সাথে বলতে পারবো না এটা হচ্ছে কোনটা। ওই সিকোয়েন্সটা আমাদের ব্লাস্ট করতে হবে। ব্লাস্ট মানে হচ্ছে ওই নোন ডেটাবেজের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। তো ওইটার সাথে মিলানোর পরে ধরো এরকম ব্লাস্টিং এর টুলই আছে, তা আমরা অনলাইনেই করতে পারি। তুমি হচ্ছে NCBI ব্লাস্ট লিখে সার্চ দিলেই ওইখানে হচ্ছে তোমার ইয়া চলে আসবে, ওই চলে আসবে পেজ, ওই পেজের মধ্যে তোমার সিকোয়েন্সটা জাস্ট কপি করে পেস্ট করে দিতে হবে। তারপর ওই ওরাই হচ্ছে কম্পেয়ার করে তোমার বলে দিবে তোমার সিকোয়েন্সটা কিসের সিকোয়েন্স। সেখান থেকে তুমি বলতে পারবে তোমারটা কি। ওকে, দ্যাটস দ্য বেসিক থিং। ঠিক আছে। তো সিকোয়েন্স করলে আমাদের হচ্ছে কম্পেয়ার করতে হয়। এই এইখানে যে ধরো ব্যাপারগুলো বলতেছে না, ধরো এন্টিজেন DB ব্যাপারটা কিন্তু সেম। এটা হচ্ছে রিপোজিটরি, মানে এখানে অলরেডি নোন ইনফরমেশন আছে। যেমন এন্টিজেন DB, এই রিপোজিটরিটাতে কি কি ইনফরমেশন আছে, এন্টিজেনের স্ট্রাকচার এবং সেই স্ট্রাকচারের ফাংশন কিরকম হয় সেটা সেটা আছে। তো তুমি হচ্ছে ধরো তোমার প্যাথোজেনের থেকে এন্টিজেন পাইছো, সেই এন্টিজেন এখন তুমি এই এন্টিজেন DB-তে দিয়ে তখন তুমি কম্পেয়ার করতে পারবা যে ওকে ঠিক আছে, যে ও তখন কি করবে, তোমার স্ট্রাকচারটার সাথে ওদের ডাটা বেজের স্ট্রাকচার কম্পেয়ার করবে, যেটার সাথে বেস্ট সিমিলারিটি পাবে সে তোমাকে বলে দিবে যে হ্যাঁ এইটা, যে আমাদের ডেটা বেজের এই নন অ্যান্টিজেনটার সাথে তোমারটার এত পার্সেন্টখানি সিমিলারিটিজ আছে, তাইলে এইটার হচ্ছে এতখানি ফাংশন, মানে এইরকমই ফাংশন হতে পারে আর কি। ঠিক আছে। এই সিমিলারিটি গুলো আসলে কত পার্সেন্ট সিমিলার, এইসব জিনিস হচ্ছে ওই ইনফরমেশনও তারা দিয়ে দেয় যে হ্যাঁ তো তোমারটা ননটার সাথে কতখানি সিমিলার আর কি। তো এই কাজগুলা করে আবার হচ্ছে তোমার এখানে একটা অ্যালগোরিদম লাগে যে সিমিলারিটিস দেখে না, এখানে হচ্ছে এগুলো আবার স্ট্যাটিস্টিক্স এর অ্যালগোরিদম ইউজ করা হয় আর কি, মানে স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস ইউজ করা হয় এখানে। তবে একটা জিনিস কি, যে আমরা আসলে না বেশিরভাগ ক্ষেত্রে এন্ড ইউজার, যারা এই ডেটাবেস গুলো ডেভেলপ করে, ডেটাবেসে কিভাবে তারা সিমিলারিটিস মেনটেন করবে সেটা আলাদা সায়েন্টিস্টরা করে, সেটার জন্য আলাদা লোকজন আছে। হ্যাঁ। তো তুমি যখন প্রেডিকশন করতে চাবা তুমি বেসিক্যালি এন্ড ইউজার, মানে তুমি হচ্ছে ডেটা সফটওয়্যার ইউজ করবা। সো অত ডিটেলস চাইলেও আমরা বুঝতে পারবো না আর কি। স্ট্যাটিস্টিক্স এর অত বেসিক, আমরা তো স্ট্যাটিস্টিশিয়ান না। তুমি যদি পরবর্তীতে বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ো তাহলে হয়তো বা অনেক কিছু জানবা, যদি বিগ ডেটা অ্যানালাইসিস নিয়ে পড়ো। তো যাই হোক, ওকে। সো যে কোনো ডেটাবেজে আসলে কি আমরা এই সিমিলারিটিজ ইয়া করি, যে আমরা সিমিলারিটিজ এর উপর বেস করে প্রেডিক্ট করি আর কি। এই সব ডেটাবেজও এই সেম সিমিলারিটিজই করি। ওকে। তো এখন এখানে আবার ডেটাবেজের কিছু এখানে অসংখ্য ডিফারেন্ট ডেটাবেজ আছে, কারণ এদের হচ্ছে এক একজনের স্পেশালিটি, এক এক ধরনের ডেটা আছে। যেমন ধরো এন্টিজেন DB, এই ডেটাবেসটাতে এটা এন্টিজেন DB লিখে সার্চ দিলেই তোমার ওয়েবসাইট চলে আসবে। হ্যাঁ, এই এন্টিজেন DB এই ডেটাবেজে কি আছে, এন্টিজেনের স্ট্রাকচার এবং ফাংশন, এই ইনফরমেশনটা আছে, যে এন্টিজেনের স্ট্রাকচার কিরকম হলে কিরকম ফাংশন করে। ঠিক আছে। এবং এই তাদের ডেটাবেজে যতগুলো এন্টিজেন আসে সবই হচ্ছে প্রেডিক্টেড না, সবই এক্সপেরিমেন্টালি প্রুভড, মানে ওয়েট ল্যাবে কাজ টাজ করে প্রুভড যে হ্যাঁ এন্টিজেনের স্ট্রাকচার এরকম হলে এই ফাংশনই করে। ঠিক আছে। তারপরে ধরো আবার ডিফারেন্ট ডেটাবেজ আছে, এসবগুলো বললাম না, হ্যাঁ যেমন ধরো আরেকটা ফর এক্সাম্পল IEDB।
আইডিবি হচ্ছে ইপিটোপের ডেটাবেস, লার্জেস্ট রিপোজিটরি অফ ইমিউনোলজিক্যাল ইমিউন ইপিটোপ ডেটাবেস, মানে আইডিবি হচ্ছে ইপিটোপের ডেটাবেস। এখানে হচ্ছে ইপিটোপের ইনফরমেশন আছে, যে কোন ইপিটোপ এবং ইপিটোপের কোন ইনফরমেশন আছে, which maintains B cell and T cell epitopes. B cell T cell epitopes মানে কি, ওই যে আজকে বলছিলাম না, ধরো কিছু ইপিটোপ আছে কি, ধরো বি সেলের সাথে বাইন্ড করে, কিছু ইপিটোপ আছে টি সেলের সাথে বাইন্ড করে আর কি, ঠিক আছে। তো এখন ধরো যে এই ডেটাবেস ইউজ করে তাহলে তুমি কি করতে পারবা, তুমি এই ডেটাবেস ইউজ করে তোমার সেই ইনফরমেশনটা, না সেই ইপিটোপ গুলো সিকোয়েন্স প্রেডিক্ট করতে পারবা, যেটা বি সেলের সাথে বাইন্ড করে, যেটা টি সেলের সাথে বাইন্ড করে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে তুমি এখানে ইনপুট দিবা কি। আচ্ছা ইনপুট দিবা কি, আচ্ছা এটা আবার এই ব্লাস্ট থেকে বুঝো। এই ডেটাবেস গুলো সার্চের আবার কিছু ব্যাপার আছে, মানে তুমি ইনপুট হিসেবে ধরো তুমি হচ্ছে ব্লাস্ট করছো, মানে তুমি তোমার সিকোয়েন্স পাইছো, ধরো তুমি যে তোমাকে আমি দিছি একটা স্যাম্পল, তুমি ডিএনএ এক্সট্রাক্ট করে সিকোয়েন্স করছো, তোমার হাতে সিকোয়েন্স আছে, তখন তুমি এখন বের করতে চাচ্ছ এটা কিসের সিকোয়েন্স। তুমি হচ্ছে এনসিবিআই এর জিনোম ডাটাবেসে গেলা, ডেটাবেসে গিয়ে তুমি এই সিকোয়েন্সটা ওইখানে কি করলা, দিয়ে দিলা। তাহলে তোমার ইনপুট কিন্তু এখানে সিকোয়েন্স, তুমি সিকোয়েন্স দিলা, সে সিকোয়েন্সের সাথে তার ডেটাবেস কম্পেয়ার করে তোমার বলে দিল। ওকে, এখন ধরো আবার এখানে ফেরত আসো। হ্যাঁ, ধরো তুমি আইডিবি ডেটাবেস ইউজ করতে চাচ্ছ, আইডিবি ডেটাবেস ইউজ করে তুমি কি প্রেডিক্ট করতে পারবা, ইপিটোপ, যে সেই ইপিটোপ বি সেলে বাইন্ড করে, কোন ইপিটোপটা বি সেলে বাইন্ড করবে, কোন ইপিটোপ বা ইপিটোপস গুলো টি সেলে বাইন্ড করবে, এগুলো তুমি প্রেডিক্ট করতে পারবে। কিন্তু ওই ডেটাবেস ধরো আইডিবির ওয়েবসাইটে গিয়ে সেখানে তুমি ইনপুট হিসেবে কি দিবা, তুমি কি তোমার নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স দিবা নাকি তোমার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিবা। তো ডেটাবেসে কিন্তু এই ব্যাপারগুলো থাকে। হ্যাঁ, তো আইডিবি ডেটাবেসে দেখি কোনটা দেওয়া যায়। আচ্ছা আইডিবিটা এখানে ঠিক লেখা নাই, বাট আই থিঙ্ক ওই ওয়েবসাইটে গেলে বোঝা যাবে, ওরা ওখানে লেখা থাকে। এখানে হচ্ছে তোমাকে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স দিতে হবে, নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স না। কি বলছি বুঝছো, তোমাকে ইনপুট হিসেবে এখানে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স দিতে হবে আর কি। আবার এরকম ডেটাবেসও আছে যেখানে তুমি হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স দিলেই হবে, তুমি নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স দিবা, তারাই হচ্ছে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স প্রেডিক্ট করে সেই অনুযায়ী হচ্ছে তোমাকে হচ্ছে ওই ইপিটো বের করে দিবে আর কি। সো এরকম। স্যার এখানেও কি মানে চার্জ লাগবে এই ওয়েবসাইটে ঢুকতে? আচ্ছা আইডিবিটা ফ্রি কিনা আমি না শিওর না, দাঁড়াও একটু চেক করে দেখি। দুনিয়া খুব খারাপ জায়গা, সায়েন্স করতে গেলে টাকা লাগে। ও এটা ফ্রি, আইডিবি ফ্রি, গুড নিউজ। তোমরা জাস্ট গুগলে আইডিবি লেখা সার্চ দিও, দেখবা প্রথমে চলে আসবে iedb.org, এই যে বি সেল ইপিটোপ প্রেডিকশন টুলস, টি সেল ইপিটোপ প্রেডিকশন টুলস, MSC2 বাইন্ডিং প্রেডিকশন। দেখি এটা ফ্রি, আইডিবিটা ফ্রি, দ্যাটস এ গুড নিউজ, ইউ ক্যান প্লে অ্যারাউন্ড। ওকে, হ্যাঁ আইডিবি তে তোমাকে দিতে হবে, হ্যাঁ ওই অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স দিতে হবে। প্রোটিন সিকোয়েন্স অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স একই কথা, যাহাই প্রোটিন সিকোয়েন্স তাহাই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স। এখানে তোমাকে ওই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিতে হবে, হ্যাঁ প্রোটিন সিকোয়েন্সটা দিতে হবে আইডিবি ডাটাবেজে। ওয়েবসাইটে গেলেই দেখবা বড় বড় করে লেখা আছে বি সেল টুল, টি সেল টুল। বি সেল টুলে দিলা দেখবা যে বি সেল ইপিটোপ প্রেডিকশন দেওয়া আছে। হ্যাঁ, তুই চাইলে একটু মানে এগুলো দেখতে পারো ফ্রি টাইমে। ধরো বি সেল আবার লিনিয়ার আছে, লিনিয়ার ইপিটোপ আছে। আচ্ছা লিনিয়ার ইপিটোপ ডিসকন্টিনিউয়াস ইপিটোপ একটু পরে আসতেছে, এগুলো আমরা তোমাদের বলিনি তো। মানে সোজা ইপিটোপ প্রেডিকশন করা যায়, যেটা তোমার করতে হবে, তোমার যে সিকোয়েন্সটা এখানে জায়গা আছে, সিকোয়েন্সের মধ্যে তোমার সিকোয়েন্সটা কপি পেস্ট করে দিবা, তারা প্রেডিক্ট করে ফেলবে আর কি। হ্যাঁ, ওকে। ওরে বাবা কতগুলা মেথড আছে এখানে, শুধুমাত্র বি সেলের লিনিয়ার ইপিটোপ প্রেডিক্ট করার জন্য 1 2 3 4 5 6 7 7টা প্রেডিকশন অ্যালগোরিদম, মানে 7টা ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্যাল
মডেল দেওয়া আছে আর কি। কঠিন কাজকর্ম ধৈর্য নিয়ে করতে হবে। যাই হোক, হ্যাঁ, অনেক ডাটাবেজ এখানে ফ্রি, অনেকগুলো পয়সা দিয়ে কিনতে হয়। তো যে জিনিসটা যে, যেমন ধরো তুমি যে আইডিবি ইউজ করতে চাও, মানে ডেটাবেজ ইউজ করে, মানে তখন আমাদের ইনফরমেশন উপর জানতে হবে যে ঠিক আছে, ধরো এখন তুমি কোন ডেটাবেজ ইউজ করবে এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করতেছে, রাইট? যে তুমি হচ্ছে কি চাচ্ছ, তুমি কি হচ্ছে ওই ধরো এই স্ট্রাকচারের উপর বেস করে ফাংশন চাচ্ছ, নাকি তুমি হচ্ছে ইপিটপটা প্রেডিক্ট করতে চাচ্ছ। ধরো তুমি যদি এন্টিজেন বেসড ভ্যাকসিন ডিজাইন করো, তখন কিন্তু তোমার লাগবে আইডিবি দিয়ে হবে না, রাইট? তুমি এন্টিজেন চাচ্ছ, এপিটপ না, পুরো এন্টিজেনটা চাচ্ছ, তখন কিন্তু তোমার ইউজ করতে হবে এই এন্টিজেন ডিবি টাইপ ডেটাবেস, যে ডেটাবেস গুলো এন্টিজেনের উপর ইনফরমেশন থাকে। আবার যেমন আবার যেমন ধরো তুমি ইপিটপ চাচ্ছ, ইপিটপ চাইলে কিন্তু তখন এন্টিজেন ডিবি বেটার অপশন না, রাইট? তোমাকে তখন এই ইপিটপের ডেটাবেস দেখতে হবে। বুঝতে পারছো তো মানে কি বলছি মাত্র? জি স্যার। ওকে, গুড। সো হচ্ছে এই যে ধরো এন্টিজেন বেসড হলে তখন এই যে এই এন্টিজেন ডিবি ইউজ করতে পারো। এরকম আরো সিমিলার ডেটাবেস আছে। তারপরে ইপিটপ হলে এই যে এটা বেস করতে পারো। হুম। আবার ধরো কিছু ডেটাবেস যেমন আইডিবি তে তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, মানে প্রোটিন সিকোয়েন্সটা তোমাকে দিতে হবে ইনপুট হিসেবে, তাহলে তারা প্রেডিক্ট করে দিবে। আবার কিছু ডেটাবেস আছে তুমি হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স, মানে ডিএনএ সিকোয়েন্স দিলেই তারা হচ্ছে তোমাকে প্রেডিক্ট করে দিতে পারবে আর কি। ওকে, ওকে। আচ্ছা, আমরা ডেটাবেজের ব্যাপারে জানলাম। আজকে এটা শেষ করবো না, হ্যাঁ, আর অল্প কিছুক্ষণ পরে ক্লাস শেষ করবো। আমরা এই রিভিউটার ব্যাপারে নেক্সট ক্লাসে আলোচনা করবো। আমরা ডেটাবেজ দেখলাম যে ডিফারেন্ট টাইপ অফ ডেটাবেজ আছে। তো তাহলে এখন প্রথমে আসি ইনসিলিকো টুলস ফর হিউমোরাল ইমিউনিটি। সেই ইপিটপ প্রেডিক্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি দিবে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে হিউমোরাল ইমিউনিটি মানেটা কি। হিউমোরাল ইমিউনিটি হচ্ছে এইটা, যে হিউমোরাল ইমিউন সিস্টেম রিকগনাইজেস antigenic determinants in pathogenic proteins to activate and generate memory B cell। ঠিক আছে? তো তার মানে হিউম্যাল ইমিউনিটি মানে বি সেল হচ্ছে এপিটোপ, মানে অ্যান্টিজেনের সাথে গিয়ে বাইন্ড করবে, বাইন্ড করে হচ্ছে মেমোরি বি সেল তৈরি করবে। তো এখন তাইলে ধরো এই টাইপের তুমি একটা ভ্যাকসিন তৈরি করতে যাচ্ছ যে হিউম্যাল ইমিউনিটি দিবে, তাহলে তার আমার কোন ইপিটোপ লাগবে? যে ইপিটোপটা হচ্ছে বি সেলের সাথে বাইন্ড করে। এই জিনিসটাকে আমরা ইন শর্ট না বি সেল ইপিটোপ বলি। সো বি সেল ইপিটোপ মানে কিন্তু বি সেলের ইপিটোপ না, হ্যাঁ। বি সেল ইপিটোপ মানে এন্টিজেনের যে ইপিটোপটা বি সেলের সাথে গিয়ে বাইন্ড করবে। ওকে, ওকে। স্যার, হ্যাঁ, স্যার এখানে এটা কি স্যার টি সেল ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট ইমিউনিটি? আচ্ছা, যদি আমরা শুধু এই ইপিটোপ ইউজ করতেছি, হ্যাঁ, সে কিন্তু হচ্ছে বি সেলের সাথে বাইন্ড করবে, সে টি সেলের সাথে বাইন্ড করবে না। তো তুমি একটা ভালো কোশ্চেন করছো, এই জন্য কি ওই সিঙ্গেল ইপিটোপ বেসড ভ্যাকসিন নর্মালি ডেভেলপ করা হয় না অলওয়েজ। তোমার মাল্টি স্যার, ইপিটোপ দেওয়া হয় যাতে বি সেলের, ধরো তুমি ভ্যাকসিনে মাল্টি ইপিটোপ দিলা, একটাকে বি সেলের সাথে বাইন্ড করে আর একটা ইপিটোপ কে টি সেলে বাইন্ড করে, তাহলে তুমি দুইটাই পায়ে গেলা। আর বেসিক্যালি তোমার কথা আমি বুঝছি, বি সেলও আলটিমেটলি তো টি সেল আসতে পারে, রাইট? কারণ বি সেলের বডিতে তো অ্যান্টিজেন প্রেজেন্ট হয়, রাইট? জি স্যার। আর স্যার টি সেল ডিপেন্ডেন্ট হলে আমরা মানে আগে পড়েছি যে স্যার মেমোরি সেলটা প্রডিউস হয়, আদারওয়াইজ হয় না। ইয়া, ঘটনা টি সত্য আর কি, হ্যাঁ। সো নর্মালি হয় কি, না এটা তোমার কথা ঠিক আছে। সো যেটা হয় কি, যে ধরো বি সেল প্রেডিক্ট করার পরে এইটা চেক করতে হয় যে এটা আলটিমেটলি টি সেল আসবে কিনা ওইখানে। আলটিমেটলি টি সেল, কারণ ধরো বি সেল আসলো, বি সেল হচ্ছে তোমার এপিটোপের সাথে এন্টিজেনের সাথে বাইন্ড করলো, এন্টিজেনের এপিটোপের সাথে। তারপর বি সেল সেটাকে প্রসেস করে তার বডিতে শো করলো, মানে প্রেজেন্ট করলো আর কি, যেটাকে আমি এন্টিজেন প্রেজেন্ট বলি। তারপরে হচ্ছে সেখানে টি সেল আসলো, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে তোমার টি সেল হচ্ছে সাইটো কি করে জানি, টি সেল হচ্ছে ইন্টারলিউকিন প্রডিউস করে, রাইট? হ্যাঁ, ইন্টারলিউকিন, ইন্টারলিউকিন প্রডিউস করে, তারপর সেই ইন্টারলিউকিন দিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করে। কিছু বি সেলকে হচ্ছে প্লাজমা সেল বানায়, কিছু বি সেলকে হচ্ছে মেমোরি সেল বানায়, ইয়া। তো এখন যেটা হচ্ছে, ধরো তুমি বি সেল ইপিটোপ প্রেডিক্ট করছো, এরপর কিন্তু ফার্দার তোমাকে এটাও চেক করতে হবে। এখন ধরো, আচ্ছা এখানে একটা কথা আছে, ধরো সব বি সেল ইপিটোপি যে আলটিমেটলি টি সেলকে ইন্ডিউস করবে এটা কিন্তু শিওর না আর কি, হ্যাঁ। সো এই বি সেল ইপিটোপ প্রেডিক্ট করার পরে এই ফার্দার কিছু তুমি এক্সপেরিমেন্টালি
চেক করে নিতে পারো যে সেটা টি সেলকে মানে টি সেল ডিপেন্ডেন্ট হবে কিনা, অথবা হচ্ছে তুমি আরো কিছু ডেটাবেজ আছে টি সেল ইপিটপ প্রেডিক্ট করার জন্য, হ্যাঁ, সেখান থেকে তুমি হচ্ছে ফার্দার প্রেডিক্ট করে নিতে পারো। ওকে, সো এই বিসেল ইপিটপ ধরো তুমি এই বিসেল শুধুমাত্র বিসেল এই ডেটাবেজ ইউজ করে বিসেল ইপিটপ তুমি প্রেডিক্ট করলো, সো এইখান থেকে না এই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে এটা টি সেল বেসড হবে কি হবে না। টি সেল বেসড না হলে আসলে মেমোরি সেল তৈরি হয় না। ওকে, জি স্যার। সো আলটিমেটলি কিন্তু তোমাকে চেক করে নিতে হবে যে টি সেল বেসড হচ্ছে কি হচ্ছে না। এই জন্যই কিন্তু ধরো এখন অনেক সময় এই যে ধরো এই যে করোনার যে ভ্যাকসিন গুলা, এগুলোর এত ডিটেলস মনে হয় এখনো জানা যায়নি। আইদার তারা ডেটাবেস অত ইনফরমেশন তারা প্রকাশ করে নাই, তারা একটু গোপন রাখছে মেবি, বা আমি হয়তো বা খুঁজে দেখি নাই, হয়তো বা তারা জানাইছে যে এটা কি কোন মানে ঠিক টি সেল কি ইন্ডিউস করে কি করে না, এই পুরোপুরি ইনফরমেশন ক্লিয়ার কাট ইনফরমেশন এখনো কিন্তু জানা নাই। এই জন্য একটু ওয়েট করতে হবে আর কি। কারণ ভ্যাকসিন হয় কি, ধরো ধরো তারা একটা ভ্যাকসিন ডেভেলপ করলো, সে বি সেল এর সাথে বাইন্ড করে অ্যান্টিবডি প্রডিউস করতেছে। মেমোরি সেল তৈরি হোক আর না হোক, অ্যান্টিবডি কিন্তু তোমার প্রডিউস হয়। হ্যাঁ, তোমার এন্টিজেন যখন বি সেলের সাথে বাইন্ড করবে, আলটিমেটলি বি সেল থেকে এনাফ পরিমাণে এন্টিজেন বাইন্ড করলে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হবে আর কি। টু বি ফ্র্যাঙ্ক, কিছু মেমোরি সেলও তৈরি হওয়া সম্ভব, কিন্তু সেই মেমোরি সেল হয়তো বা ধরো টি সেল না থাকলে সেই মেমোরি সেল হয়তো বা মানে শর্ট টার্ম মেমোরি হয়ে যাবে আর কি, হ্যাঁ, 2 দিনের মধ্যে গাইড করবে। ওকে, সো ওই বি সেল স্যার কিছু মনে হয় মানে কিছু ভ্যাকসিন কোম্পানি মনে হয় স্যার পাবলিশ করেছে স্যার, কালকে আমি একটা দেখছি। করছে না, ওই যে তারা টি সেল বেস দেখাইছে। অক্সফোর্ডেরটা মনে হয় স্যার, ওইটাতে দেখলাম একটা। ওকে, ওটা ওয়ান্ডারফুল। তারা কি বলছে যে টি সেল বেসড? জি স্যার, ওটাতে দেখলাম যে স্যার এপিসি টি সেল কে মানে অ্যাক্টিভেট করে, তারপর এটা দুইটা হিউমারাল এবং মেমোরি দুইটাই প্রডিউস করে, একটা ওকে, আর্টিকেলে দেখলাম। ওকে, ওয়ান্ডারফুল। ওরা টি সেল বলছে CD4 না CD8, CD4 না CD8 বেসড? স্যার মনে হয় CD4, কারণ CD4 পরে হচ্ছে স্যার বি সেল থেকে ওখানে অ্যান্টিবডি প্রডিউস করে, আবার মেমোরি সেলও রাখে দেখলাম। আমি অত ওকে, হ্যাঁ, ডিটেলসে দেখি নাই। CD4 বেসড, ইয়া, গুড গুড, দ্যাটস গুড। অসুবিধা নেই, ডিটেলস পড়লে এখন বুঝে যাবো আর কি, তুমি সঠিক লাইনেই আসো আর কি, বোঝার লাইনেই আসো। সো এই যে ওরা যেমন বলছে যে এটা কিন্তু একটা গুড নিউজ যে তাদেরটা টি সেল বেসড দিতেছে। এখন যেটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্দার একটু আসলে ইন রিয়েলিটি একটু দেখার দরকার আছে। মানে তারা যে ডেটা বলছে, তারা তো হচ্ছে এখন পর্যন্ত ধরো গত 1 বছরের মানে ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার পর তো মোটামুটি 1 বছর হয়েছে না, 1 বছর হয়নি না, আচ্ছা ধরো 6 মাস হয়েছে। তাদের এই প্রেডিকশন প্লাস এই 6 মাসের ডেটার উপরে তারা আর কি বলছে আর কি। এখন হিউম্যান বডি একটা উইয়ার্ড জিনিস, হ্যাঁ, ইটস এ ভেরি আনপ্রেডিক্টেবল জায়গা। সো আরো কিছুদিন পর হয়তো বা এটা পুরোপুরি প্রপারলি ভালোভাবে জানা যাবে আর কি। কারণ আবার ব্যাপারটা এরকম কি জানো, ধরো টি সেল বেসড মেমোরি সেল তৈরি হলো, এ কিন্তু গ্যারান্টি নেই যে এই মেমোরি সেল লাইফ লং থাকবে। এটারও কিন্তু এই মেমোরিরও কিন্তু একটা মানে হাফ লাইফ আছে। এই জন্যই কিন্তু কিছু ভ্যাকসিন আছে না, যে ধরো অলরেডি এস্টাবলিশ ভ্যাকসিন, কিছু ভ্যাকসিন আছে লাইফ লং ইমিউনিটি দেয়, কিছু ভ্যাকসিন কিন্তু লাইফ লং ইমিউনিটি দেয় না, হয়তো বা 5 বছর, 10 বছর, 15 বছর এরকম আছে আর কি, হ্যাঁ। সো এইটা গুড নিউজ যে হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিনটা টি সেল বেসড ইমিউনিটি দিচ্ছে, তার মানে মেমোরি সেল তৈরি করতেছে। এখন দেখার বিষয় হচ্ছে এটা কতদিন পর্যন্ত লাস্টিং করে আর কি। যত বেশি লাস্ট করবে এটা আমাদের জন্য তত ভালো। ওকে, ওকে, এই যে তুমি মোটামুটি তো ভেরি গুড, অনেকখানি বুঝে ফেলছো। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা আমরা ইন সিলিকো টুলস পরে আমরা আবার এখানে ফেরত আসি আর কি, হ্যাঁ, যে বি সেল ইপিটপ প্রেডিক্ট করা যায়, যেটা বি সেলের সাথে বাইন্ড করবে আর কি, হ্যাঁ। আচ্ছা, বি সেল ইপিটপ আবার 2 টাইপের আছে আর কি, হ্যাঁ, এটা আমি নিজেও আগে জানতাম না, আজকে জানলাম। তোমার এই ইপিটপের এটাকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, মানে যে যে ইপিটপ গুলো বি সেলের সাথে বাইন্ড করে 2টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একগুলোকে বলা হয় কন্টিনিউয়াস আর লিনিয়ার, আর একটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস আর কনফার্মেশনাল। লিনিয়ার গুলা কি, ধরো একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে, পুরোটা হচ্ছে তোমার ওই ইপিটপটা তৈরি করে আর কি। মানে একটা কন্টিনিউয়াস অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে, পুরোটা হচ্ছে ওই ইপিটপটা তৈরি করে, সেটাকে বলা হয় লিনিয়ার বা কন্টিনিউয়াস ইপিটপ আর কি। আর ডিসকন্টিনিউয়াসটা হচ্ছে, ধরো একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে, পুরোটা না, ধরো একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের এইখান থেকে একটু, মাঝখান থেকে একটু, আরেকখান থেকে একটু,
মিলা হচ্ছে ইপিটোপটা তৈরি হয়। এই জন্য এটাকে ডিসকন্টিনিউয়াস বা কনফরমেশনাল ইপিটোপ বলে। লিনিয়ার আর ডিসকন্টিনিউয়াস এর ব্যাপারটা তো বুঝছো। মানে ধরো একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে, ওই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটাই হচ্ছে পুরোটাই হচ্ছে ইপিটোপটা তৈরি করবে আর কি। হ্যাঁ, মানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স কি, ইপিটোপ কি? ইপিটোপ তো একটা প্রোটিন না, এটা নিয়ে কারো আপত্তি আছে? ইপিটোপ যে একটা প্রোটিন? আই হোপ নাই। না স্যার। ইপিটোপ তো একটা প্রোটিন না, ইটস আ পার্ট অফ দ্য এন্টিজেন। এন্টিজেন তো প্রোটিন। আচ্ছা, আর এখানে আমরা যে টুলের কথা বলতেছি সবগুলো কিন্তু ওই মানে প্রোটিন বেসড ভ্যাকসিন, মানে ওই আমরা কার্বোহাইড্রেট বেসড ভ্যাকসিন নিয়ে কোনো কথা বলতেছি না। দিস অল আর প্রোটিন। হ্যাঁ, এন্টিজেন প্রোটিন, ইপিটোপ পার্ট অফ দ্য এন্টিজেন, ডেফিনেটলি ইট ইজ অলসো প্রোটিন। কারণ এপিটোপ কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো তৈরি। অ্যামাইনো অ্যাসিড চেনই তো ফোল্ডিং হয়ে এপিটোপটা হবে। যাই হোক, এই ইপিটোপের এই দুই টাইপের আছে আর কি। ধরো কিছু আছে যে ধরো একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, এই পুরোটাই হচ্ছে তোমার ইপিটোপটা আর কি। ওই অ্যামাইনো অ্যাসিড চেঞ্জটা ইপিটোপ আর কি। আর কিছু আছে যে ধরো অ্যামাইনো অ্যাসিড চেনের পুরোটা ইপিটোপ তৈরির কাজে ইনভলভ না। একটা অ্যামাইনো অ্যাসিড ধরো এইখান থেকে একটু অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, ওইখান থেকে আরেকটু, এইখান থেকে আরেকটু, বিভিন্ন জায়গার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স মিললে ফাইনালি হচ্ছে ইপিটোপটা তৈরি হয় ফোল্ডিং হওয়ার পরে আর কি। ওকে, তো এই দুই ধরনের আছে। তা শুরুর দিকে যে ডেটাবেস গুলো ছিল, তাও ধরো এই জিনিস শুরু হয়েছে আগেই, বেশ তোমার 2006 সালে একটা, হ্যাঁ, আজ থেকে প্রায় 14 বছর আগে 2006 সালে প্রথম একটা পাবলিকেশন হয়েছিল, যেখানে তারা হচ্ছে একটা ডেটাবেসের কথা বলছে, যেখান থেকে হচ্ছে এই লিনিয়ার বি সেল ইপিটোপ গুলো প্রেডিক্ট করা যায়। হ্যাঁ, আগে না শুরুর দিকে, কারণ চিন্তা করো লিনিয়ারটা কিন্তু সিম্পল, একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স পুরাটাই হচ্ছে ইপিটোপ। ওকে, সো ইজি টু প্রেডিক্ট। এই ডিসকন্টিনিউয়াস গুলো কিন্তু ডিফিকাল্ট টু প্রেডিক্ট। ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের একই জায়গা থেকে এক একটা অংশে এসে ইপিটোপটা তৈরি করতেছে, ডিফিকাল্ট টু প্রেডিক্ট আর কি। হ্যাঁ, মোর কমপ্লেক্স কিন্তু এটা। জিনিস যত সিম্পল হবে প্রেডিক্ট করা তত সহজ। তা শুরুর দিকে যেগুলো ছিল প্রেডিকশন টুল, সবগুলোই হচ্ছে বেশিরভাগই ছিল হচ্ছে কন্টিনিউয়াস ডিসেল ইপিটোপটাকে হচ্ছে তোমার চুজ করার জন্য আর কি। হ্যাঁ, আর তোমার ওই এখন কিছু বেরোয়েছে রিসেন্ট কিছু, তারা হচ্ছে আবার ওই ডিসকন্টিনিউয়াস ইপিটোপটাকেও প্রেডিক্ট করার তোমার ডেটাবেস বের হয়েছে আর কি। হ্যাঁ, এই যে টেবিল 2 তে অনেকগুলো ডেটাবেসের নাম দেওয়া আছে, কতগুলো ডেটাবেস। ঠিক আছে, এখানে এই ডেটাবেস গুলো কিছু আছে হচ্ছে তোমার ওই লিনিয়ার বিসেল ইপিটোপকে প্রেডিক্ট করে, কিছু আছে কন্টিনিউয়াস বিসেল ইপিটোপকে প্রেডিক্ট করে, আবার কিছু আছে হচ্ছে তোমার ওই দুই ধরনের অপশনই আছে আর কি। হ্যাঁ, তো যখন ডেটাবেস ইউজ করার আগে কিন্তু দেখে নিতে হবে যে তোমার হচ্ছে ধরো তুমি এখন লিনিয়ার বিসেল ইপিটোপ প্রেডিক্ট করতে চাচ্ছ, তো তোমার কিন্তু আগে দেখে নিতে হবে যে কোন ডেটাবেস হচ্ছে ওইটা প্রেডিক্ট করে। এগুলো ডেটাবেসের ইনফরমেশনের দেওয়াই থাকে। ওকে, আবার হচ্ছে তুমি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিয়ে দিলে, কিছু ডেটাবেস আছে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিলেই সে হচ্ছে তোমাকে মানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিতে হবে ইনপুট হিসেবে। কিছু আছে তুমি নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ সিকোয়েন্স দিলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে স্যার, আরেক, ইয়া, স্যার ডিসকন্টিনিউয়াস এপিটোপ ওইটা কেন ইউজ করা হয়? আচ্ছা, যেটা হচ্ছে ধরো এখন ইপিটোপ তো এখন ধরো ধরো এক ব্যাকটেরিয়া, তার ধরো ধরো একটা ব্যাকটেরিয়া, তার তো বিভিন্ন ইপিটোপস আছে, রাইট? এখন হয়তো বা ব্যাকটেরিয়া কিছু ইপিটোপ হচ্ছে লিনিয়ার, কিছু হচ্ছে কনফরমেশনাল। হ্যাঁ, এখন শুধু যদি আমরা লিনিয়ার দিয়ে খুঁজি, তাহলে একটা চান্স থেকে যাচ্ছে না যে আমরা কনফরমেশনাল ইপিটোপ গুলো মিস করে ফেলবো? ধরো এটা তো আসলে ব্যাকটেরিয়ার ব্যাপার, ইপিটোপ তার, ঠিক আছে, তার মর্জি। তার কিছু ইপিটোপ ধরো হচ্ছে লিনিয়ার, কিছু ইপিটোপ হচ্ছে কনফরমেশনাল। ধরো সে হচ্ছে ওই কনফরমেশনাল ইপিটোপ দিয়ে বি সেলের সাথে বাইন্ড করে। ধরো তার, ধরো আর কি যে তার এরকম লিনিয়ার ইপিটোপ নাই, যেটা মানে তার লিনিয়ার ইপিটোপ আছে কিন্তু সেই ইপিটোপ বি সেলের সাথে বাইন্ডিং এ ইনভলভ না, তার শুধু কনফরমেশনাল ইপিটোপ গুলো বাইন্ডিং এ ইনভলভ। হ্যাঁ, এই ক্ষেত্রে যেহেতু শুধু আমরা লিনিয়ারটা খোঁজাচ্ছি, লিনিয়ার বি সেল ইপিটোপ খুঁজি, এখানে কিন্তু একটা চান্স থেকে যাচ্ছে আমরা হয়তো বা কিছু ইপিটোপ মিস করে যাচ্ছি, রাইট? তো আমরা যখন জি দুইটা স্যার। দুইটা দিয়ে খুঁজবো, লিনিয়ারও খুঁজবো কনফার্মেশনালও খুঁজবো, আমাদের কিন্তু চান্স বেড়ে যাচ্ছে যে সঠিক জিনিসটা প্রেডিক্ট করার আর কি। বুঝতে পারছো? জি ওকে, স্যার। ওকে।
তো এখানে ওই যে যেটা বললাম যে ডেটাবেজে হচ্ছে তোমার ওই যে ইনপুট হিসেবে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স আছে, ইনপুট হিসেবে তোমরা কোনো একটা ডেটাবেজে ঢুকে দেখতে পারো, দুটোই দেখবে, হ্যাঁ। অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স বেসড আছে, প্রোটিন বেসড, প্রোটিন প্রোটিন সিকোয়েন্স বেসড আছে আর কি। ওকে, সো কোনটা ইউজ করতে চাচ্ছি সেটা একটু চুজ করতে হবে। এবং ওই যে আবার একদিন ভাই দেখে নিতে হবে কত মডার্ন, মানে কত আপ টু ডেট কিনা। আবার পুরান ডেটাবেস ঠিক মতো মেনটেন করা নাই, যে 5 বছর আগে থেকে তোমার ইয়া দেওয়া বন্ধ করে দিছে, আপডেট করা বন্ধ করে দিছে, হ্যাঁ। ওই ধরনের ডেটাবেস ইউজ করা ঠিক না। যত লেটেস্ট, যত ওয়েল মেনটেন, সেটা তত ভালো আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করি, এখানে না ওই ভেতরে কিছু এক্সাম্পল দিচ্ছে আর কি, যে বিভিন্ন সায়েন্টিস্ট তারা যে কি কি কোন ডেটাবেস ইউজ করে কি প্রেডিক্ট করছে আর কি, হ্যাঁ, কিছু এক্সাম্পল দেওয়া আছে। এগুলো সব আলাদা আলাদা পেপার আর কি। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, বলে অ্যাড করি। এই ইপিটো প্রেডিক্ট করে যে শুধুমাত্র আমরা ভ্যাকসিনই ডিজাইন করি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা ডায়াগনস্টিক অ্যান্টিবডিও কিন্তু ডিটেক্ট করতে, চুজ করতে পারি। ডায়াগনস্টিক অ্যান্টিবডি দিয়ে আমরা কি করি দেখি, তোমাদের কি ধারণা একটু শুনি। যে আজকে আর 5 মিনিট পর ক্লাস শেষ করে দিব, তোমাদের ধারণা আগে শুনে নিই। এই ডায়াগনস্টিক অ্যান্টিবডি বলতে আমরা কি বুঝি? স্যার কোনো ডিজিজ ডিটেক্ট করার জন্য অ্যান্টিবডিটা ইউজ করা হয়। ইয়া, এক্স্যাক্টলি। এই যে আমরা যে অ্যান্টিজেন বেসড অ্যান্টিবডি বেসড কিটের কথা শুনতেছি না প্রচুর, জি অ্যান্টিবডি স্যার। বেসড কিটের কথা শুনতেছি না, যে আগে না হয় কম শুনতাম আমরা, এখন তো প্রচুর শুনি কোভিড আসার পর থেকে। যে র্যাপিড ডিটেকশন কিট, অ্যান্টিবডি কিট, অ্যান্টিজেন কিট। তাহলে ধরো হচ্ছে অ্যান্টিবডি কিটে কি হচ্ছে হবে হবে অ্যান্টিবডি ডিটেক্ট করতে আমরা, আচ্ছা আমরা অ্যান্টিজেন কিট দিয়ে অ্যান্টিজেন ডিটেক্ট করি, অ্যান্টিবডি কিট দিয়ে অ্যান্টিবডি ডিটেক্ট করি। আচ্ছা, ধরো অ্যান্টিজেন কিট যেগুলো র্যাপিড ডিটেকশনে, যেগুলো অ্যান্টিজেন কিটে হচ্ছে আমরা ধরো তোমার বডি ব্লাড দেওয়া হলো, বা ধরো তোমার এরকম এই যে কি বলে ন্যাসোফেরিংস, মানে গলার এখান থেকে সোয়াব নিয়ে ওই কিটের মধ্যে দেওয়া হলো। কিটের মধ্যে আছে কি, তোমার গলার মধ্যে আছে ভাইরাস, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কি আছে। তো তোমার গলা থেকে যে সোয়াব নেওয়া হয় থ্রোট থেকে, হ্যাঁ, নাকের ভিতর থেকে, এই সোয়াবের মধ্যে, আচ্ছা ধরো যে তুমি কোভিড-19 টেস্ট করাইতে গেলা, তোমার এই যে সোয়াব নেওয়া হলো নাকের এখান থেকে, গলা থেকে, এই সোয়াবের মধ্যে কি আছে, অ্যান্টিজেন আছে না অ্যান্টিবডি আছে? বেসিক্যালি স্যার অ্যান্টিজেন। অ্যান্টিজেন। অ্যান্টিজেন, রাইট। তুমি তো ভাইরাসটাকে তুলে নিয়ে আসছো ঘষা দিয়ে, এখানে আছে অ্যান্টিজেন। এখন এই অ্যান্টিজেনটা তুমি হচ্ছে এরকম ওই র্যাপিড কিটে দিতে চাচ্ছ, র্যাপিড ওই কিটের মধ্যে দিয়ে দেখতে চাচ্ছ তোমার কোভিড-19 আছে কিনা। তাহলে কিটের মধ্যে কি থাকতে হবে, অ্যান্টিবডি না অ্যান্টিজেন থাকতে হবে? স্যার অ্যান্টিবডি। এক্স্যাক্টলি, অ্যান্টিবডি থাকতে হবে কিটের মধ্যে। ওই অ্যান্টিজেন বেসড কিটগুলোর মধ্যে অ্যান্টিবডিটা দেওয়া থাকে। তো আমরা হচ্ছে সোয়াব নিয়ে গলা থেকে সোয়াব দিলাম, মানে ভাইরাসটা দিলাম, অ্যান্টিজেনটা দিলাম, নিয়ে কিটের মধ্যে দিই। কিটের মধ্যে যে অ্যান্টিবডি দেওয়া আছে কোভিড-19 স্পেসিফিক, ঠিক আছে, সে বাইন্ড করবে, বাইন্ড করলে রেজাল্ট পজিটিভ। ওকে, সো এই আমরা কিন্তু এরকম ডায়াগনস্টিক অ্যান্টিবডি কিন্তু প্রচুর ইউজ আছে। কোভিড-19 এ নিয়ে কথা হচ্ছে বলে ভাবার কোনো কারণ নাই, ইটস এ নিউ থিং, ইটস এ ভেরি ওল্ড থিং। আমরা যে অ্যালাইজা মেথড ইউজ করি, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন ব্লট নামে একটা মেথড আছে। যেমন ধরে যে এইচআইভির ক্ষেত্রে অ্যান্টিবডি ইউজ করা হয়, অনেক ডিজিজের ক্ষেত্রে সিফিলিস টেস্টে অ্যান্টিবডি ইউজ করা হয়, হ্যাঁ, অনেক ডিজিজে অ্যান্টিবডি ইউজ করা হয় আর কি, হ্যাঁ। তো আমরা কিন্তু এই ইপিটোপ প্রেডিকশন দিয়ে সেই ইপিটোপও কিন্তু খুঁজে বের করতে পারবো, যে ইপিটোপের এগেনস্টে আমরা ধরো অ্যান্টিবডি ইউজ করে এরকম ডায়াগনস্টিক পারপোজে ইউজ করতে পারবো, হ্যাঁ। সো আমরা যে শুধুমাত্র এই ডেটাবেস গুলো ধরো ইপিটোপ প্রেডিকশন ডেটাবেস দিয়ে ভ্যাকসিনই ডেভেলপ করবো, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, আচ্ছা, এই ছিল বি সেল ইপিটোপ প্রেডিক্ট করার টুল। ওকে, বি সেল ইপিটোপ প্রেডিক্ট করার টুল। আচ্ছা, আমরা টুল আর কি, নেক্সট দিন হচ্ছে আমরা টি সেল প্রেডিকশন করার ব্যাপারটা বুঝবো আর কি, হ্যাঁ। টি সেল আমরা কিভাবে প্রেডিক্ট করি, টি সেল প্রেডিক্ট করার সময় কিছু মানে টি সেল বেসড, মানে যে ইপিটপ গুলো টি সেল এর সাথে বাইন্ড করবে, এটার স্ট্র্যাটেজির একটু চেঞ্জ হয়েছে আর কি। মানে আগে একটা স্ট্র্যাটেজি ইউজ করা হতো, এখন একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইউজ করা হয়। অসুবিধা নাই। আমরা হচ্ছে তোমার
নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করবো আর কি। আজকে এই পর্যন্তই। জাস্ট 1 সেকেন্ড, গিভ মি 1 more minute। এইটা আমি হচ্ছে তোমাদের ইয়াতে দিয়ে রাখছি, যে কি বলে এটারে, ওই বাক্সে দেওয়াই আছে এই রিভিউটা, ইন সিলিকো টুলস উইক 8-এ। রিভিউটা পড়ো, হ্যাঁ, মজা, মানে দিস আর নাইস থিং টু নো। এই বইটাও দেওয়া আছে, কম্পিউটার এইডেড ভ্যাকসিন ডিজাইন, বাক্সে দেওয়া আছে। আমি বলতেছি না এই বই তোমাদের পড়তেই হবে, কিন্তু এই বইটা কালেকশনে রাখো, সময় পেলে এক সময় পড়বে। এটা একটু পুরাতন বই, আমি নতুন বই খুঁজে পাইনি, 2013-এর বই। এটা হচ্ছে তোমার মানে ডিটেলস আছে, যে তোমার যে ধরো এই যে বি সেল ইপিটোপ, টি সেল ইপিটোপের প্রেডিকশন করার তোমার ডিটেলস আছে আর কি। যে ধরো যে কিছু ইন্ট্রোডাকশনই আছে, যে এমএসসি এবং টি সেল রেসপন্স কিভাবে কাজ করে, বি সেল রেসপন্স কিভাবে কাজ করে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি কি ধরনের ডেটাবেজ আছে। তারপরে হচ্ছে তোমার আমরা যদি টি সেল ভ্যাকসিন ডিজাইন করতে চাই, মানে টি সেল ইপিটোপ বেসড, তাহলে কোন কোন মেথড আছে, কোন কোন মেথডে হচ্ছে প্রেডিকশন করা যায়, ডিটেলস। আমি বলছি না এটা তোমাদের পড়তেই হবে, কালেকশনে রাখো, সময় পেলে এক সময় পড়ো। ওকে, আজকের হচ্ছে ক্লাস শেষ। এমনি কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।